ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। হ্যাঁ, অবশ্যই টিনা দিল্লি ছাড়ছে। টিনাকে নিয়ে আজকে কন্টেন্ট করেছি। আমি জানি টিনাকে নিয়ে কন্টেন্ট করা কন্টেন্ট অনেকদিন ধরেই করি না, কারণ টিনা অনেকদিন ধরে কন্টেন্ট দিচ্ছে না। আর কি দিচ্ছে না মিনস যে ধরনের কন্টেন্টগুলো আমার ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে ইচ্ছা করছে না। আর এদিকে অনেক কন্টেন্ট পেয়েছিলাম বলে আলোচনা করিনি। হ্যাঁ, অবশ্যই কন্টেন্টের সম্পর্ক এবং কন্টেন্ট যখন দিচ্ছে তখন তো কন্টেন্ট নিয়ে আমাকে আলোচনা করতেই হবে। যখন টিনাকে নিয়ে আমি ভালো ভিডিও করতাম তখন অনেক মানুষের আমাকে ভালো লাগতো। যখন টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলিনি, কিন্তু আমি টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলিনি বা খারাপ কথা বলিনি। আমি বলেছি যে টিনাকে নিয়ে আমি শুধু টিনা বলে নয়, এই জায়গাটা ক্লিয়ার করি, শুধু টিনা বলে নয়, এই ওয়াইটিতে কারোর প্রতি সেই সহানুভূতি চোখে আমি দেখছি না, কাউকে সহানুভূতি চোখে দেখছি না। আমি যখন যাকে দেখবো যেই রকম পজিশনে রয়েছে, ভালো পজিশনে রাখলে ভালো বলবো, খারাপ পজিশনে থাকলে বলে খারাপ বলবো। যে যেরকম পরিস্থিতির মধ্যে থাকবে আমি সেটা নিয়ে আলোচনা করবো। এটা বলেছিলাম যখনই, তখন অনেক মানুষের কাছে আমি খারাপ হয়ে গেছিলাম, অনেক মানুষের কাছে আমি দোগলা হয়ে গেছিলাম। কেন অনেক কিছু আমাকে বলেছে। না, শুধুমাত্র যারা আমাকে ভালোবাসা দিয়েছে তারা বলেনি, যারা আমাকে ভালোবাসা দিয়েছে শুরু থেকে, টিনার হয়ে যারা আমাকে ভালোবাসা দিয়েছে তাদের ভালোবাসাতে আমি আপ্লুত, তাদের কথাতে আমি আপ্লুত। কিছু কিছু মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, কিছু কিছু মানুষ আমাকে খারাপ কথা বলেছে। তারা আমাকে কোনোদিন, আমি জানি না আমাকে তারা ভুলে গেছে কিনা, আমাকে তারা ভিউজ দেয় কিনা আমি বলতে পারবো না, কেন কমেন্ট তো আমি পাই না। তবে ভোলা এত সহজ কিনা আমি বলতে পারবো না, আমি তো ভুলতে পারিনি, আমি তাদের কথা সারা জীবন মনে রাখবো। হয়তো এই মুহূর্তে এই কন্টেন্ট নিয়ে আলোচনা করছি বলে তাদের দৃষ্টিভঙ্গিতে আমি খারাপ হয়ে গেছি, কিন্তু বাস্তব কথা, যদি আমি খারাপই চাইতাম তাহলে যতটা নোংরা কথা বলা যায় ততটা নোংরা কথা বলতাম। আমি বলেছি যদি আমি এখানে অন্যায় দেখি সেটা নিয়ে আমি আলোচনা করব, এটা বলেছি। তো এই মুহূর্তে টিনার একটা কথা, ওই একটা টাইটেল, ওটা থাম্বনেল এবং সাথে সাথে ভিডিও, যেটা ও দিল্লি ছাড়ছে। প্রথমত কথা, দিল্লি ও কেন ছাড়ছে, দিল্লি কেন ছাড়ছে এবং দিল্লি ছেড়ে ও কোথায় যাচ্ছে, দিল্লি ছেড়ে কোথায় যাচ্ছে ব্যাপারটা ও ক্লিয়ার করেনি। ও ক্লিয়ার করবে না, কারণ ব্লগার তো, ব্লগার দর্শক ধরে রাখার একটু মানসিকতা থাকে। তো ও জানে যে পরবর্তীকালে আমার ভিডিওটা লোক আসবে দেখতে এবং আমাকে জানবে কেন আমি দিল্লি ছাড়ছি, দিল্লি ছেড়ে আমি কোথায় যাচ্ছি। কিছু কিছু মানুষের আইডিয়া যে দিল্লি ছেড়ে দাদা বৌদির কাছে যাচ্ছে, এবং কিছু কিছু মানুষের আইডিয়া দিল্লি ছেড়ে ও বাড়ি চলে আসে। এবং দিল্লি ছাড়াটা যে ওর কাছে অনিবার্য ছিল সেটা আমি অনেকদিন আগেই ভিডিও করে বলেছিলাম, যে যারা কুয়োর ব্যাং হয় তারা কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারে না। না, আমি কোনোকে ছোটো করছি না, একদমই ছোটো করছি না, একদমই ছোটো করছি না। কুয়োর ব্যাং মিনি কোনো খারাপ মিন্স করে আমি বলছি না। ব্যাপারটা কি বলতো, ছোটোর থেকেই বাবা মার সংস্পর্শে যারা মানুষ হয়েছে এবং তারপরে ওই অবস্থাতেই যখন বাবা মা বিয়ে দেয় এবং শাশুড়ি শাশুড়ি স্বামী তাদের সংস্পর্শে বাড়তে শুরু করে, এবং এরা নিজের কাজ নিজে কোনোদিনও করেনি, নিজে কোনোদিনও দায়িত্ব নেয়নি, বা নিজে সেই পরিমাণে জ্ঞান অর্জন করেনি, সমাজে চলতে গেলে পরে কত ঠোকর খেতে হয়, কত সমাজের কত ধরনের মানুষ আছে, কত কথা বলে, কত কিছু, এগুলো কিছুই ও শেখেনি। সেই মানুষটা যদি বেরিয়ে আসে হঠাৎ করে, এবং ছোটোখাটো নয়, একদম দিল্লির মতো মেট্রো সিটিতে যখন ও বাস করতে শুরু করে, তখন ওর অনেক কিছু সমস্যার সম্মুখীন হবে। তবে তার জন্য একটা দূরদর্শিতার প্রয়োজন ছিল, তার জন্য একটা বুদ্ধির প্রয়োজন ছিল, যেটা আমি ওর মধ্যে অভাব বরাবরই লক্ষ্য করতে পেরেছি। ও খুব খামখেয়ালি পানা একটা মেয়ে, সব কিছু একদম ক্যাজুয়ালি নেয়। জীবনটা ক্যাজুয়ালি নিলে পরে চলবে না, জীবনটা এরকম করে চলবে না। আজকে অনেক মানুষ কিন্তু টিনাকে বুঝিয়েছে, অনেক মানুষ কটাক্ষ করেছে এবং অনেক মানুষ ভালোবাসা দিয়েছে। আমি এই ভালোবাসা দেওয়া মানুষগুলোর কথা বলছি, আমি বলিনি যে তোমরা টিনাকে ভালোবাসা দেবে না। তবে ভালোবাসাটা ততক্ষণই ভালো যতক্ষণ বিষ না হয়ে যায়, বিষ না হয়ে যায় ততক্ষণই ভালোবাসাটা ভালো আমার মনে হয়। কারণ চিনি যদি অতিরিক্ত খাও সেখানেও কিন্তু বিষে পরিণত হয়, শরীর কিন্তু শেষ করে দেবে। লবণ যেরকম আমাদের স্বাদের একটা পরিবর্তন আনে, সেরকম লবণ কিন্তু অতিরিক্ত নেওয়া যায় না, শরীর কিন্তু খারাপ করে। সব কিছুই অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত যদি যে জিনিসগুলো নেবে সেটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, সেটা আমাদের বুঝতে হবে। সেরকমই ভালোবাসাটাও কিন্তু মাত্রা অতিরিক্ত হলে পরেও সেটা কিন্তু ক্ষতিকর। কারণ টিনা যে ডিসিশনটা নিচ্ছে প্রতিটা ক্ষেত্রে তোমরা সবসময় বাহবা জানাচ্ছ, এবং ওই মেয়েটার মনে হয়তো এটা গেঁথে বসে আছে আমি যা করছি। কিছু মানুষ তো রয়েছে আমাকে ভালোবাসা দিচ্ছে, ওরা তো বুঝতে পেরেছে। না, ওরা বুঝতে পারেনি, ওরা উচ্ছন্নে যাওয়ার জন্য তোমাকে তৈরি করছে, উচ্ছন্নে যাওয়ার জন্য, বুঝতে পেরেছো? বললাম না অতিরিক্ত ভালোবাসাটাও ভালো নয়। আচ্ছা, এবার আসি কিছু মানুষের কমেন্ট এবং কিছু মানুষের কথা। শুধু সেই মানুষগুলোর কথা আমি বলবো না, সেই মানুষগুলো যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কোনো না কোনো দিক থেকে আমার সাথে একদম মিল খায়, এবং আমি মনে করি যে এই কমেন্টগুলো কিন্তু, এই কথাগুলো কিন্তু আমার মনের মধ্যে উঠেছে এবং জাগর করেছে। সেই কথাগুলো আজকে কি, সেটা হচ্ছে জীবনটা এরকম করে চলে না। সত্যি তো জীবনটা এরকম করে চলে না। আজকে যখন ও দিল্লি গেল, কার ভরসাতে গেল? দিল্লি যে ও গেল কার ভরসাতে গেল? ও দিল্লি গেল ঠাকুমার ভরসাতে। আচ্ছা, ঠাকুমার বয়সটা কত? ঠাকুমার বয়স অনেকটা বয়স, এবং একটা ঠাকুমার বয়স, অত বয়স্ক একটা মানুষের ভরসাতে দিল্লি যাওয়াটা কি সত্যি সত্যি খুব বুদ্ধিমানের কাজ ওর কাছে হয়েছে? হয়নি। তারপরে
আমরা আগেও দেখেছি, আগে যখন ও এখানে ফ্ল্যাটে ছিল, বসিরহাটে ফ্ল্যাটে থাকতো, তখনও কিন্তু ঠাকুমা কিছুদিন থাকার পরে বেরিয়ে গেছে। ঠাকুমাকে নিয়ে ও কিন্তু বেশি দিন ফ্ল্যাটে থাকতে পারে না, কোনো না কোনো জায়গা থেকে সমস্যা হয়। এবার হঠাৎ করে দেখলাম ঠাকুমা গায়েব হয়ে গেল। আমরা প্রচুর মানুষ বলেছি ঠাম্মি কোথায়, ঠাম্মি কোথায়, ঠাম্মি কোথায়, কোনো সদ উত্তর আমরা পাইনি। এটাই হচ্ছে ওর সমস্যা, যে ও কোনো সদ উত্তর দেবে না। ওর এই একটা অভ্যাস আমি বলতে পারি, যে দর্শকদের কাছ থেকে ও ইনকাম করছে, সেই দর্শকদের সদ উত্তরও কোনোদিনও দেবে না। প্রচুর দর্শক ওকে উত্তর জিজ্ঞাসা করেছে, উত্তর দাও, উত্তর দাও, ঠাম্মি কোথায়, ঠাম্মি কোথায়, ঠাম্মি কোথায়। ঠাম্মির উত্তর কিন্তু আমরা আজ অব্দি পাইনি। অথচ আমরা এটা শুনে ফেললাম যে ও দিল্লি ছাড়তে হবে, ছোট ঠাম্মির যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে দিয়ে দিতে হবে, এবং ওর একটা মুখের একটা ফটো, যেটা আমি দেখেছি কান্নাকাটি করেছে, ভীষণ পরিমাণে আপসেট হওয়ার কারণও রয়েছে। যখনই ও একটা সংসার বসাতে চেয়েছে, যখনই সংসার ও করতে চেয়েছে, তখনই কিন্তু ওকে এই ভরাডুবির মধ্যে পড়তে হয়েছে। এবং এটার জন্য দায়ী কে? পারিপার্শ্বিক সমাজ। দায়ী হচ্ছে ও নিজে। এবং তোমরা বলবে নিজে কিভাবে দায়ী? নিজে কিভাবে দায়ী? দায়ী এই কারণে, আমার যতটুকু পা, আমার যতটুকু চাদর, আমি ততটুকুই পাটা ফেলাবো, তাই না? আমার চাদর যতটুকু, আমি তার থেকে বেশি যদি পাটা বের করে দিতে হলে আমার পাটা বেরিয়ে থাকবে, এবং সেখানে আমার হাওয়া লাগবে, ঠান্ডা লাগবে, ঝড়ঝাপটা সহ্য করতে হবে। আমাকে চাদর কিন্তু কভার করতে পারবে না। সেরকমই ওর বোঝা উচিত, ওর দূরদর্শিতা এতটুকু ওর মধ্যে আনা উচিত, যে আজকে হয়তো ঠাম্মি আমার সাথে রয়েছে, একভাবে তো ঠাম্মি আমাকে ছেড়ে চলে গেছিলো, কারণ সেই সময় ফোকলা ছিল, সেই ভরসাতে। এবার আবারও ঠাম্মি আমার সাথে থাকবে বলে একটা ফ্ল্যাট আমি নিলাম, কিন্তু ঠাম্মি আমার কাছে নেই। ঠাম্মি আমার সাথে বাড়ি যাওয়ার সাথে সাথে পিসির বাড়ি রওনা দিল, পিসির বাড়ির থেকে ও ঠাম্মি যে কোথাও উদা হয়ে গেল, আমরা আজ অব্দি সেই ঠাম্মির খোঁজ পেলাম না। তো একটা মানুষ, ও ও ঠাম্মিকে ছোটবেলার থেকে চেনে, ও জানে যে ঠাম্মি কতদূর কি করতে পারে না পারে, তাহলে সেই ঠাম্মির ভরসাতে ওর নিশ্চয়ই দিল্লির মতন জায়গাতে এসে বসবাস করাটা উচিত হয়নি, তাই না? এবার তোমরা কেউ বলছো যে ও তো দাদার ওখানে চলে যাবে। আচ্ছা, আজকে দাদার ওখানে চলে গেল, দাদার পাশের কোনো ফ্ল্যাটে ভাড়া থাকলো, বা দাদার বাড়ির পাশেই যদি কোনো ফ্ল্যাট পেয়ে থাকে সেখানে ভাড়া থাকলো, সেটাও তো অন্যের ভরসার উপরে, অন্যের উপরে নির্ভর হতে হবে। এবং একটা জায়গায়, একটা কি বলবো, আমাদের এটা প্রবাসী বলতে পারি, কারণ আমরা আমরা ওয়েস্ট বেঙ্গলের, সেখানটা ওখানে আমি প্রবাসী বলতে পারি। তো ওখানটায় গিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে ওখানে চলা, এবং অন্যের উপরে নির্ভর হয়ে চলা, এটাকে আমি কোনো বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি না। এখন দাদার উপরে নির্ভর করে যদি দাদার ওখানে চলে যায়, তার মানে কি দাদার ওখানে যাবে, হতেই পারে দাদার সাথে কোনোদিনও কিছু হবে। দেখো, যখনই আমরা দূরে থাকি সম্পর্ক ভালো থাকে, যখন আমরা কাছাকাছি চলে আসি সম্পর্ক সেখানেই খারাপ হয়, দীর্ঘদিন যখন এক জায়গায় থাকবে সম্পর্ক নিশ্চয়ই কোনো না কোনো, এই মিষ্টতা থাকবে না, এই মিষ্টি যে সব কিছু দেখতে পাচ্ছি, এত মিষ্টতা থাকবে না। যখনই এই মিষ্টতা তিক্ততায় পরিণত হবে, তখন তাহলে কার ভরসায় ও দিল্লিতে থাকবে? ওকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে আমরা ধরে নিতে পারি টিনা তার জীবনটাকে নিয়ে ছেলেখেলা করছে, কোনো স্থিরতা নেই, ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আজকে ও দিল্লির থেকে কলকাতা, ওর বাড়ির থেকে দিল্লি অবধি মালটা নিল, মালের জন্য টাকা পয়সা দিল, কিন্তু মালটা পৌঁছলো না। মালটা আবার কোথায় করলো? ব্যাগ বাড়িতেই করলো। তারপরে ফ্ল্যাটে আসলো, দীর্ঘদিন বাপের বাড়ি থাকার পরে, তখন বাপের বাড়ি থাকাকালীনও কিন্তু ফ্ল্যাটের ভাড়াটা ওকে দিতে হচ্ছিল। তার মানে ওখানে যদি 10,000 টাকা করেও দেয়, তাহলে 3 মাস থাকাকালীন 30,000 টাকা ওকে দিতে হয়েছে, মানে গচ্ছা গেছে। তারপরে এখানে এসে আবার কিছুদিন থাকার পরে ওর মনে হয়েছে যে এখন এখানে থাকা চলবে না। কারণ কি, একটা মেয়ে ওরকম করে থাকতে পারে না। আমি বলছি না যে সর্বক্ষেত্রে সব মেয়েরাই পারে না, না পারে। যাদের মেন্টালিটিটা ওরকম তারা পারে, যারা ওরকম করে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, ডেসপারেটলি চলতে পেরেছে, সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করতে পারে, তারা চলতে পারে। দিল্লির মতন জায়গাতে একা মেয়েরা থাকে না, থাকে তো, তারপরে মেসে থাকে, তারপর পিজিতে থাকে তো। কিন্তু টিনার মতন মেয়ের থাকা, সার্ভাইভ করাটা একটু কঠিন ব্যাপার। ও কি করেছে বলতো, ওর জীবনটাকে নিয়ে পুরোপুরি ছেলেখেলা করে ফেলেছে। আজকে এখান থেকে চলে গিয়ে দিল্লিতে গেল। এখন দিল্লির থেকে কোথায় যাবে আমরা কেউ জানি না। কেউ বলছে দাদার বাড়িতে, কেউ বলছে হাসনাবাদে চলে আসলে কি ওর জন্য খুব ভালো হবে? আমার মনে হয় না। কিন্তু ও হাসনাবাদে না আসে যদি কলকাতায় কোনো এক জায়গায় ফ্ল্যাটে নিয়ে থাকে, তাও আমি মনে করবো যে পশ্চিমবাংলার বুকে রয়েছে, এবং যোগাযোগটা খুব ভালো রয়েছে। সকালবেলা আসলে পরে মার সাথে, সকালবেলা মা যদি আসে বিকেলবেলা চলে যেতে পারবে, ট্রেনে করে যদি আসে, লোকাল ট্রেনগুলো ধরে, তাও মার সাথে যোগাযোগ থাকবে, বাড়ির লোকের সাথে যোগাযোগ থাকবে, একটা ভরসা থাকবে। কিন্তু এমন একটা জায়গাতে ও রয়েছে, এবং এমন মানুষের ভরসাতে ও এখানে এসেছিল, যে মানুষটা অর্ধেক রাস্তাতে বরাবরই হাত ছেড়ে চলে গেছে। হাত ছেড়ে চলে যায়, এই কারণটাই আজ অব্দি খুঁজে পেলাম না আমি।
কেন বারবার করে হাত ছেড়ে চলে যায়, এবং ও বারবার এই অনিশ্চয়তার মুখে পড়ে আমার ভবিষ্যৎটা কি হবে, আমি তাহলে কি করব। এবার ও বলছে আমার বলতে ভয় লাগছে যে আমি দিল্লি ছাড়ছি। বলতে তো ভয় লাগবে, স্বাভাবিক কথা, কারণ মানুষ ওকে ছেঁকে ধরবে। মানুষ বলবে তুমি কি সত্যি সত্যি নিজের জীবনটাকে নিয়ে একটুখানি ডিপলি চিন্তা করছো না? আরে আমি বলছি জীবনে এরকম ঘটনা ঘটেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে থাকে, ডাইভোর্স হয়েই থাকে, সমস্ত কিছু হয়ে থাকে। এই ডাইভোর্স এবং এই ঘটনা আমি আমাদের সমাজে 10টা মানুষের মধ্যে একটা মানুষকে দেখতেই পাচ্ছি, কোনো ক্ষেত্রে মহিলা, কোনো ক্ষেত্রে পুরুষ দেখতেই পাচ্ছি। তার মানে সেই মানুষগুলো কিন্তু এত বোল্ড ডিসিশন নিতে পারে না, সেই মানুষগুলো হট্টকারিতার সিদ্ধান্ত নিতে পারে না, সেই মানুষগুলো আমি দেখেছি সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নিয়েছে। আর আসলে এই গোছানোর জন্য গোছানোর মানসিকতার ভীষণ প্রয়োজন এবং বুদ্ধিমত্তার ভীষণ প্রয়োজন, ডিপলি চিন্তা করার ভীষণ প্রয়োজন। ও যা করছে, আজকে প্রচুর টাকা ওর কাছে আসছে, ও খরচা করছে। আমি বহুদিন আগে যখন বলেছিলাম টাকাগুলোকে ধরার চেষ্টা করতে হবে, ব্লগিংটাকে ভালো করতে হবে, করতে হবে কি, ওই যে প্রমোশনগুলো ব্লগিংয়ের মাধ্যমে যে ভিতটার থেকে প্রমোশনগুলো আসছে, যখন এই ভিতর থেকে ইনকাম ভিউজটা একদমই ডাউন হয়ে যাবে, প্রমোশনগুলো 1বার 2বার 3বার আসবে, 4বার এবার প্রমোশন আসবে না, তখন আমার কমেন্ট বক্সে এসে কিছু মানুষ জ্ঞান দিয়ে গেছে, জ্ঞান দিয়ে গেছে এবং বলেছে, আমি বুঝেছি যে যারা ভালোবাসে তারা এই কথাটা বুঝবে না, কিন্তু যারা সত্যি সত্যি দেখতে পাচ্ছে যে আমি তো কমপক্ষে টিনার ক্ষতি হোক কোনোদিনও চাইনি, কোনোদিনও চাবো না। অন্যায়ও করছে, কথা শুনিয়েছি, অপরাধ সেরকম আমি দেখতে পাইনি, যাই হোক ভুল ডিসিশন নিচ্ছে আমি দেখতে পাচ্ছি, জীবনটাকে নিয়ে ছেলে খেলা করছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেক মানুষ সেটাও দেখতে পাচ্ছে না, বুঝতে পারছি, অনেক মানুষ সেটাও দেখতে পাচ্ছেন। যখন আমরা বলছি তখন ভাবে আমরা টিনার সাথে শত্রুতামি করছি, টিনাকে শেষ করার পরিকল্পনা করছি, টিনাকে এগিয়ে যেতে দেখছি না, টিনার পা ধরে টানছি, না, এগুলো নয়। ওর জীবনটা নিয়ে পুরোপুরি ছেলে খেলা করছে, ওর জীবনটাকে ও ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। জীবন এরকম করে চলে না, এত স্মুথলি জীবন চলে না। ও যেরকম করে জীবনটাকে খুব হালকাভাবে নিয়েছে, জীবন ওরকম করে চলে না। প্রথমত কথা, ওকে চিন্তা করতে হবে ওর ইনকাম সোর্সটা কি, ওর ইনকাম সোর্স শুধুমাত্র ব্লগিংটা কতদিন ও কন্টিনিউ করবে, এবং কন্টিনিউ করলে কতদিন ও সেই পরিমাণে ভিউজ পাবে। ভিউজের অবস্থা দেখেছো ভিউজের অবস্থা, প্রত্যেকটা মানুষেরই ভিউজের অবস্থা দেখেছো। আমরা যারা ব্লগিং করব, মানে টিনার মতন মেয়েদের কথা বলছি, যারা ব্লগিং করে সংসার চালাতে চায়, তারাও ব্লগিং করে একটা জায়গা কেনার চেষ্টা করে, একটা ব্যবসা শুরু করার চেষ্টা করে, একটা বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করে, কিছু টাকা ধরার চেষ্টা করে, যাতে ওইখান থেকেও কিছু ইনকাম উঠে আসে। শুধু ব্লগিং দিয়ে টাকা ইনকাম করে এবং এই টাকার ভরসায় কেউ দিল্লি ছুটে যায় না। আজকে ওর মনে হচ্ছে আমি প্রচুর টাকা ইনকাম করছি, চলো এই টাকা তো বরাবরই ইনকাম হবে, এটাও ভাবলো না যে পাবলিক টাকা আজকে যদি আমি 10 লাখ টাকা ইনকাম করি, পাবলিক টাকা কালকে আমি 1 লাখ টাকা ইনকাম করার জন্য আমার ধাও লাগবে, 10,000 টাকা ইনকাম করতে গেলে আমাকে ধাও লাগবে, মানে আমি অত টাকা ইনকাম করতে পারবো কিনা আমার সন্দেহ, অনিশ্চয়তার মধ্যে আমি যাচ্ছি। ব্লগিংটা হচ্ছে অনিশ্চয়তা, তাহলে আমাকে সেই পজিশনে দাঁড়াতে হবে, তারপরে তো একটা বোল্ড ডিসিশন নিতে হবে। কিন্তু না, ও ডিসিশন নেওয়ার পরে চিন্তা করে আমি বোল্ড নিলাম কিনা, ও চিন্তা করে কোনো কাজ করে না। আজকে যে সিদ্ধান্তটাও নিয়েছে, যদি ও দাদার বাড়ির কাছে গিয়ে থাকে, তবু বললাম যে ওই যে মিষ্টি সম্পর্ক 2 দিন লাগবে না খারাপ হতে, অন্যের ভরসাতে জীবন চলে না, অন্যের ভরসাতে জীবনযাত্রা চলবে না। এবং ভিউজের যেই পরিমাণ, আজকে যদি ভিউজ ওর একদমই শেষ হয়ে যায়, ওর ভবিষ্যৎটা কি তোমরা কল্পনা করে দেখেছো? ওর কল্পনা করলেও আমি শিউরে উঠি। যেই বাড়িতে ইনকাম ছাড়া, টাকা ছাড়া ভাত জোটে না, সেই বাড়িতে গিয়ে ও আবার দুমড়ে মুচড়ে পড়বে, সেই তার বৌদির মুখ ঝামটানি সহ্য করতে হবে, 1 পিস মাছ বেশি খেলে পরে তাকে আবার কথা শুনতে হবে। যখন ইনকাম করছে তখনই কথা শুনতে হচ্ছিল, যখন ইনকাম করবে না তাহলে তার দুর্দশা কি তোমরা কল্পনা করে দেখো এবার, তার দুর্দশা কি হতে পারে। তাহলে এগুলোকে চিন্তা করতে হবে না? এক জায়গা থেকে আরেক জায়গা গেলে পরে, এত যে জিনিসপত্র নিয়ে গেলে পরে কি ও টাকা খরচা হচ্ছে না? ও দিল্লির মতন জায়গাতে ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে, ওই ফ্ল্যাটের একটা খরচা নেই। ও যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতো, সুন্দর একটা ছোট্ট বাড়ি ভাড়া নিত। আচ্ছা, আমি না ওর থেকে অনেক কম বয়স, ও যে প্রীতি, এর প্রীতির কথা বলছি, ভীষণ বুদ্ধিসম্পন্ন একটা মেয়ে, অ্যাপ্রিসিয়েট না করলে আমি পারি না, ভীষণ বুদ্ধিসম্পন্ন একটা মেয়ে। ওর চ্যানেল যতবার শেষ হয়ে গেছে, ওর জীবনযাত্রা যতবার শেষ হয়ে গেছে, মেয়েটা ততবার উঠে দাঁড়িয়েছে। ও তো একা একটা বাড়িতে ভাড়া রয়েছে,
বাবা মার কাছ থেকে দূরে, দিদির কাছ থেকে দূরে, ও তো একটা আলাদা বাড়িতে ভাড়া রয়েছে এবং সুন্দর করে জীবনযাত্রা চালাচ্ছে, ভীষণ সুন্দর করে জীবনযাত্রা চালাচ্ছে। ওরও তো ডাইভোর্স হয়ে গেছে, ও তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সম্ভব, ওর তো একটা হাজবেন্ডই ছিল, ওর সাথে তো সম্পর্ক শেষ হয়ে গেছে। হাজবেন্ডও তো বউকে বিক্রি করতে বসেছে, এখানে তো হাজবেন্ড ওয়াইফ বউকে বিক্রি করতে বসে, সবাই সবাইকে বিক্রি করতে বসে। প্রীতির মধ্যে দেখলাম ওই ব্যাপারটা ওর মধ্যে লক্ষ্য করতে পারলাম না। ভীষণ ভালো লাগলো আমার ওর ব্লগ, ভালো আগাগোড়াই ভালো লাগে। যাই হোক, বাচ্চা একটা মেয়ে, ইনোসেন্ট একটা মেয়ে, 24 বছর বয়সে একটা মেয়ে, একই তো বয়সী, সমবয়সী, বেশি দিনই ছোট বড় না। তাহলে দেখেছো বুদ্ধি মানুষকে কোথায় পৌঁছায়, বুদ্ধি মানুষকে শেষ করে এবং বুদ্ধি মানুষকে উঠে দাঁড়া করাতে সাহায্য করে। টাকাগুলো ধরতে বলেছিলাম, টাকাগুলো রাখতে বলেছিলাম, দীর্ঘদিন এগুলো চলবে না। প্রীতি দেখো এত কিছু হওয়ার পরে ওর কিন্তু চ্যানেলটা ডুবে যায়নি, কারণ ও যে কাজগুলো করছে সুন্দর কাজ করছে, বুদ্ধি দিয়ে কাজ করছে এবং সুন্দর ব্লগ, কি সুন্দর এডিটিং। ও কি ইয়ে দিচ্ছে না, ও কি অ্যাড দিচ্ছে না, অ্যাড তো আরো বেশি পাচ্ছে ও, কিন্তু অ্যাডের থেকে বেশি ইনকাম করছে ও ফেসবুক থেকে আর ইসের থেকে। কি সুন্দর এডিটিং, কি সুন্দর ভিডিও, কি সুন্দর জীবনযাত্রা, একই লাইফস্টাইল, কিন্তু একজন কোথায় গিয়ে কি সর্বনাশ করছে এবং একজন কলকাতার মতন জায়গাতে থেকেও কাজগুলো করছে, বাবা মার থেকে দূরে রয়েছে, একা রয়েছে, তারপরেও সুন্দর জীবনযাত্রা চালাচ্ছে। এরকম জীবনযাত্রা চালানো যেত না? এরকম সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করা যেত না? যেত তো। জীবন কোথায় নিয়ে পৌঁছে গেল মেয়েটাকে, এবং ভবিষ্যৎ কি হবে ওটা ভাবলেই যেন কেমন লাগে। আমি বেশি কথা বলতে পারবো না ওকে নিয়ে, ভীষণ খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে। ওর এই একটা সিদ্ধান্ত কোথায় নিয়ে যাবে ওকে, ওর এই বুদ্ধি কম, এই যে পরিচয়গুলো দিচ্ছে, টাকা পয়সা যে নয় ছয় হচ্ছে, জীবন যে একটা পুতুল খেলা হয়ে পরিণত হয়েছে, ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো চলো এতটুকুই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।